হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিন্তু একটা সাজেশন ক্লাস শেয়ার করব বা নমুনা প্রশ্নপত্র শেয়ার করব, সেটাও তোমরা বলতে পারো। তো প্রথমেই তোমরা একটু সিলেবাস আর নাম্বার বিভাজনটা দেখে নাও। তোমাদের এই পরীক্ষায় থাকছে ভৌত পরিবেশ থেকে আলো, চুম্বক, তড়িৎ, এই তিনটে পার্ট। আর থাকছে ভৌত পরিবেশ, পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। নাম্বার বিভাজনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা নিয়ে বেশি কিছু বলছি না, তোমরা সকলেই জানো। আমি তোমাদের সাথে প্রতিটা ক্লাসের পিডিএফ শেয়ার করি, তাই তোমরা যদি চাও এটা কিন্তু পিডিএফেও দেখে নিতে পারো। তবে পিডিএফটা কিভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখতে হবে, কারণ ক্লাসের কোথাও একটা কিন্তু আমি সেটা তোমাদের বলবো। তো প্রথমেই দেখো, আজকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি প্রশ্ন তোমাদের করতে হবে এবং প্রশ্ন মান থাকবে 1 করে। প্রথম প্রশ্ন, ছায়া পড়ার কারণ আলোর বিচ্ছুরণ ধর্ম, আলোর প্রতিফলন ধর্ম, নাকি আলো সরল রেখায় চলাচল করার ধর্ম? রাইট অ্যান্সার হচ্ছে আলো সরল রেখায় চলাচল করার ধর্ম। নেক্সট, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি, 0 ডিগ্রি, নাকি 180 ডিগ্রি? সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। এরপরে রয়েছে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক? শুধু তারের পাক সংখ্যা বাড়ানো হলো, শুধু তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হলো, নাকি তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে গতে যেটা রয়েছে, অর্থাৎ তারের পাক সংখ্যা আর তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলো। এরপরে রয়েছে নিচের কোন যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না? ভালো করে প্রশ্নটা খেয়াল করো, এখানে কিন্তু হয় না বলা রয়েছে। তো অপশনস দেখে নিই, ইলেকট্রিক কলিং বেল, বৈদ্যুতিক বাতি, নাকি বৈদ্যুতিক মোটর? সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিক বাতি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করে অ্যান্সার করবে। অনেকেই তাড়াহুড়ো করে এই নাটাকে আর খেয়াল করো না, তাই পজিটিভ অ্যান্সার দিয়ে চলে আসো। তাই প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবে। এরপরে দেখো, আরও একটা এরকম প্রশ্ন আমি দিয়েছি, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? কেউ যদি খেয়াল না করে তাহলে পরিবেশ বান্ধব শক্তিতে কিন্তু সে মার্ক করে আসবে অ্যান্সারটা। তো এখানে অপশনস রয়েছে জৈব শক্তি, মাটির নিচের তাপ শক্তি, নাকি জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি? সঠিক উত্তর কী হয়ে যাবে? জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। নেক্সট, নিচের উদ্ভিদগুলোর মধ্যে যেটিতে মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় না সেটি হলো মটর, ছোলা, নাকি তেঁতুল? রাইট অ্যান্সার হয়ে যাবে তেঁতুল। এরপরে রয়েছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়, দলমণ্ডল, নাকি রাগধানী? রাইট অ্যান্সার হবে ডিম্বাশয়। নেক্সট হচ্ছে, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো প্রতিফলনের প্রাকৃতিক ঘটনা মাত্র, বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র, নাকি প্রতিসরণের প্রাকৃতিক ঘটনা মাত্র? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে খতে যেটা রয়েছে, বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। এরপরের যে প্রশ্নটা দেখার আগে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পরের দাগে দেখা যাক। পরের দাগে রয়েছে কি, অতি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে তোমাদেরকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রশ্নমান এখানেও থাকবে 1 করে। প্রথম প্রশ্ন, আলোর একটি প্রধান ধর্ম লেখো। এটা কিন্তু ছোট প্রশ্ন হলেও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর হচ্ছে, আলোর একটা প্রধান ধর্ম হলো আলো সরল রেখায় চলে। নেক্সট, সৌর বিদ্যুৎ কি? সোলার প্যানেল তৈরি হয় সোলার সেল দিয়ে। সোলার প্যানেলের ওপর সূর্যের আলো পড়লে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই উৎপন্ন তড়িৎ শক্তি থেকে সৌর বিদ্যুৎ পাওয়া যায়। এই ঘটনাকেই কিন্তু সৌর বিদ্যুৎ বলে। এরপরে রয়েছে, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটা পাতার নাম লেখো। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটা পাতা হলো ফণিমনসার পাতা, যা কাঁটায় রূপান্তরিত হয়। নেক্সট, কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? একটি দণ্ড চুম্বকের মাঝ বরাবর পাখিন সুতো বেঁধে ঝুলিয়ে দিলে দেখা যাবে সেটা সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এভাবেই বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। নেক্সট হচ্ছে, জোয়ার ভাটা শক্তি কি? নদী মোহনায় প্রবল জলস্রোতের মুখে টারবাইন যন্ত্র বসিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় তাকে জোয়ার ভাটার শক্তি বলে। নেক্সট হচ্ছে, কোন বিজ্ঞানী কত সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন 1666 সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছোট প্রশ্ন। নেক্সট হচ্ছে, ওআরএস এর পুরো কথা কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন কিন্তু হচ্ছে ওআরএস এর পুরো কথা। এরপরের প্রশ্ন হচ্ছে, জল শোষণ ছাড়াও মূলের অন্য দুটো কাজের কথা লেখো। জল শোষণ ছাড়াও মূলের অন্য দুটি কাজ হলো গাছকে মাটির সঙ্গে আটকে রাখা আর ভূমিক্ষয় রোধ করা।
এরপরে চলে যাব আমরা 3 নম্বরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। তো এখান থেকে আমি 8টা প্রশ্ন দিয়েছি, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 6টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 1 মার্কসের প্রচুর প্রশ্ন হয়, তাই সেখান থেকে আলাদা করে সাজেশন আমি এক্সট্রা প্রশ্ন আর দিইনি। তবে আমি কিন্তু তোমাদের সাথে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের ক্লাসও শেয়ার করি। তো তোমরা যদি চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে প্রতিটা সাবজেক্টের যে প্রশ্নোত্তরের ক্লাস বা সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের ক্লাস, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এরপরে 3 দাগে দেখো রয়েছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু প্রশ্নমান থাকছে 2 করে। প্রথম প্রশ্ন হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য লেখো। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে হচ্ছে সংজ্ঞা। আলোক রশ্মি এক মাধ্যমের মধ্য দিয়ে চলতে চলতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আপতিত হলে ওই আলোর কিছু অংশ বিভেদ তল থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকেই আলোর প্রতিফলন বলে। আর প্রতিসরণে হচ্ছে আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে, তখন ওই মাধ্যম দুটোর বিভেদ তল থেকে আলোর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এরপরে রয়েছে বেগ পরিবর্তন। প্রতিফলনে আপতিত ও প্রতিফলিত আলোক রশ্মি একই মাধ্যমে থাকায় আলোর বেগ পরিবর্তন ঘটে না। আর প্রতিসরণে রয়েছে প্রতিসরণে মাধ্যমের পরিবর্তন হওয়ায় আলোক রশ্মির বেগ পরিবর্তিত হয়। এরপরে রয়েছে কোণের মান। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, আর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হয় না। নেক্সট হচ্ছে আলোর গতিপথ। প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মি বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে গতিমুখ পথের অভিমুখ পরিবর্তন করে। নেক্সট হচ্ছে উদাহরণ। সমতল দর্পণ বা আয়নার আলোর প্রতিফলন ঘটে, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে হচ্ছে লেন্সে বা কাচের ব্লকে আলোর প্রতিসরণ ঘটে। তো আমি কিন্তু এখানে 5টা পার্থক্য দিয়েছি, যেহেতু এটা 2 নম্বরের একটা প্রশ্ন। তোমরা কিন্তু পরীক্ষায় যদি 3টেও লেখো তাহলেও কিন্তু যথেষ্ট। এরপরে দেখে নাও নেক্সট প্রশ্ন। আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। আমি 2টো প্রশ্নই দিয়েছি, যেহেতু এটা সাজেশনের একটা ক্লাস। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা প্রশ্নই দিতে পারে। তো দেখো উত্তরটা, আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো হলো, আয়না থেকে বস্তুর দূরত্ব সমান সমান আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব। নেক্সট হচ্ছে বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হয়। অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হয়। আর 4 নম্বর হচ্ছে প্রতিবিম্ব সমশীর্ষ বা সোজা হয়। এরপরে দেখে নাও কিছু 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু প্রথম এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকেই কিন্তু শুধু 2 মার্কসের কোশ্চেন দেওয়ার কথা সিলেবাসে বলা আছে। যে যে স্কুল সিলেবাস ফলো করবে তাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন আসবে। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, অতিবেগুনি রশ্মি কি? সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উল্টো হয় কেন? এক্স রশ্মি কি? এটা কী কাজে ব্যবহৃত হয়? এছাড়া এক্স রশ্মির ক্ষতিকর দিকটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেটা পরে দেখতে পাচ্ছ রয়েছে। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হবে, সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে পরে যে সাজেশন ক্লাস শেয়ার করব সেখানে শেয়ার করে দেবো। তো এরপরে আমরা চলে যাব নেক্সট 4 দাগে, যেখানে রয়েছে যে কোনো 4টে প্রশ্নের অ্যান্সার করো। প্রশ্ন মান থাকবে কিন্তু 3 করে। তো 4 দাগের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক চুম্বক কি? চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। এখানে প্রশ্ন মান তোমরা পাশে দেখতে পাচ্ছ 1+2। প্রাকৃতিক চুম্বক হলো এক ধরনের পাথর যা লোহাকে আকর্ষণ করে। এই পাথরের নাম হলো ম্যাগনেটাইট। চুম্বকের বিভিন্ন ধর্ম: আকর্ষণ ধর্ম, দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম। সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আগে আবেশ ও পরে আকর্ষণ হয়। নেক্সট হচ্ছে, চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে আর একক মেরুর অস্তিত্ব এর নেই। তাহলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 2টো প্রশ্ন রয়েছে, ওর আলাদা আলাদাভাবে আমি প্রশ্ন দিয়েছি, অ্যান্সার করে দিয়েছি কিন্তু পরীক্ষায় আবার এখান থেকে যে কোনো একটা প্রশ্ন, অর্থাৎ শুধু কিন্তু চুম্বকের ধর্মগুলোও পরীক্ষায় আসতে পারে। এরপরে রয়েছে, কোথায় কোথায় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, অথবা তড়িৎ চুম্বকের 2টি বা 3টি পরীক্ষায় কিন্তু এরকম ব্যবহার চাইতে পারে জানতে। তো এরপরে রয়েছে উত্তরটা, তড়িৎ চুম্বকের বিভিন্ন ব্যবহার, যেমন হচ্ছে মোটর তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ইলেকট্রিক কলিং বেল, লাউড স্পিকার, ইলেকট্রিক ট্রেন, টেলিফোন প্রভৃতি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। চোখে লোহার গুঁড়ো পড়লে তা বের করে আনার জন্য ডাক্তারেরা বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? জীবাশ্ম জ্বালানির ব্যবহার যে সকল কারণে কমানো দরকার সেগুলো হলো,
বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড সহ বহু ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়, যা ভয়ঙ্করভাবে বায়ু দূষণ ঘটায়। 2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে যুক্ত হয়। এই গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটায়। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে জলে পরিণত হয়, ফলে সমুদ্রের জলতল বেড়ে যায় এবং এর পাশাপাশি জলবায়ুর পরিবর্তন ঘটে। এবং 3 নম্বর হচ্ছে তাছাড়া জীবাশ্ম জ্বালানির ভাণ্ডারও সীমিত, এটি একবার ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, অর্থাৎ পুনরায় ফেরত পাওয়া যায় না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও জীবাশ্ম জ্বালানির সঞ্চয় ভাণ্ডারের আয় বাড়ানো দরকার। নেক্সট হচ্ছে গাছের গুঁড়ি দেখে গাছের বয়স বলা যায় কিভাবে। বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডে কাষ্ঠিক উপাদান বলয় আকারে জমা হওয়ার ফলে প্রতি বছর বসন্তকালে একটি করে বলয় গঠিত হয়। এইরূপ বলয়কে বৃদ্ধি বলয় বা বর্ষ বলয় বলে। বৃক্ষজাতীয় উদ্ভিদের গাছের গুঁড়িতে বৃদ্ধি বলয়ের সংখ্যা গণনা করে গাছের বয়স নির্ণয় করা হয়। যারা যারা এটা নিজের চোখে দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই যে বর্ষ বলয়টা কারা কারাকে লক্ষ্য করেছো। যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সেটা। এরপরে রয়েছে কোথায় কোথায় সৌরশক্তি ব্যবহার করা হয়। বেশি সৌরশক্তি ব্যবহার করার কয়েকটি অসুবিধার কথা লেখো। তো এখানের উত্তর হচ্ছে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্র কি কি। প্রথম পয়েন্ট, সোলার লাইট, সোলার ক্যাপসুল, সোলার কুকার, সোলার বাইক, সোলার ওয়াটার হিটার, সোলার সিগন্যাল, সোলার মোবাইল চার্জার, সোলার ডিস্টিলেশন অর্থাৎ জল পরিশোধনের কাজে লাগে, সোলার ড্রায়ার শস্যের আর্দ্রতা দূরীকরণে লাগে, সোলার ডিসসালিউশন সমুদ্রে জল থেকে লবণ পৃথক করার কাজে লাগে। আমি এখানে অনেকগুলো ব্যবহার দিয়েছি, যে কটা তোমাদের মনে থাকবে একটা 1 মার্কসের প্রশ্ন হিসাবে তোমরা সে কটা কিন্তু লিখতে পারো। এরপরে দেখো না, পরের পয়েন্ট হচ্ছে বেশি সৌরশক্তি ব্যবহারের অসুবিধা যে প্রতিদিন একই তীব্রতর সূর্যালোক থাকে না, মেঘলা দিনে আলোর তীব্রতা কম থাকে এবং রাতের বেলায় সূর্যালোক পাওয়া যায় না। সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কম হওয়ার কারণে খুব বড় কোনো প্রকল্পে এটি ব্যবহার করা যায় না। আর 3 নম্বর হচ্ছে সূর্যালোক দ্বারা চালিত সোলার কুকারে রান্না করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তাই এই জাতীয় কুকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেনি। নেক্সট হচ্ছে পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। তো উত্তর হচ্ছে পুকুরে বা নদীর মাছ যে পদ্ধতিতে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তাকে অসমরেগুলেশন বলে। পুকুরের বা নদীর স্বাদু জলের মাছের দেহের অভিস্রবণ চাপ কম এবং পারিপার্শ্বিক পরিবেশের অভিস্রবণ চাপ তুলনামূলক বেশি, যে এর ফলে মাছের দেহে জল প্রবেশ করে। দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য মাছ লঘুমূত্র ত্যাগ করে, ফলে অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যায়। এছাড়া ফুলকার মাধ্যমে জল থেকে আয়রন শোষণ করে দেহ তরলের ঘনত্ব অপরিবর্তিত রাখার চেষ্টা করে। নেক্সট দেখে নাও, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন ফিলামেন্ট কি, বৈদ্যুতিক বাল্বে কিভাবে আলো উৎপন্ন হয়, দণ্ডচুম্বক কী কাজে ব্যবহৃত হয়, একটি ফলের ছবি এঁকে তার বহিঃত্বক, অন্তর্ত্বক এবং বীজের অবস্থান দেখাও, প্লাস কিন্তু এখানে বর্ণনাটাও চাইতে পারে। তারপরে অভিস্রবণ কি, মূলত্র কি, মূলত্রের কাজ কি। এখানে কিছু আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, আমি আবার বলছি নেক্সট ক্লাসে কিন্তু আমি আরও কিছু এখানে কোয়েশ্চেন্স অ্যাড করব, তাই তোমরা কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখো। আর তোমরা যদি মনে করো যে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমার চ্যানেল থেকে তোমরা দেখবে, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে আর ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং তারপরে আমাকে মেল করবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে, এবং সাবজেক্ট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ মেলে তোমাদের নামটা লিখবে, প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়ে আমাকে তোমরা এই মেলটা পাঠাতে পারো, তাহলে খুব ইজিলি কিন্তু এই সাজেশন ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।